with the Honorable Chief Minister of Tamil Nadu. Unga kuda selfie. Namma kuda selfie. ভারতের রাজনীতি থেকে শুরু হয়ে গেছে এক নতুন যুগ। মমতা দুর্বল, স্ট্যালিন পরাজিত, তৃণমূল ও ডিএমকে দুর্গে পতাকা বদল। আর ঠিক সেই সময় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের পাশে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে। এটাকে শুধুই রাজনৈতিক সৌজন্য নাকি 2029 সালের জন্য তৈরি হচ্ছে নতুন পাওয়ার সেন্টার? ইন্ডিয়া জোট কি নতুন মুখ খুঁজে পেয়েছে নাকি বিজেপির বিরুদ্ধে শেষ বড় বাজি খেলতে চলেছেন রাহুল? অন্যদিকে বিজেপির জোটে থেকেও কি আলাদা খেলা খেলছেন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার? আর পশ্চিমবঙ্গে 208 আসনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর 42টি লোকসভা আসনের সমীকরণ কতটা বদলে গেছে? আজকের ভিডিওতে আমরা খুঁজবো সেই প্রশ্নগুলোর উত্তর, যা আগামী লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনীতির পুরো মানচিত্রটাই বদলে দিতে পারে। কারণ এই লড়াই শুধু বিজেপি বনাম ইন্ডিয়া জোটের লড়াই নয়, এই লড়াই ক্ষমতার ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে। আর সেই দাবার বোর্ডে নতুন রাজা হওয়ার দৌড়ে উঠে আসছে একটি নাম, বিজয়। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। একটা সময় ছিল যখন ভারতের বিরোধী রাজনীতির দুই সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুর ডিএমকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এমকে স্ট্যালিন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এই দুই নেতার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হতো। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচন ভারতের রাজনীতিকে এমনভাবে বদলে দিল যা কয়েক বছর আগেও কল্পনাও করা কঠিন ছিল। বাংলায় তৃণমূল ক্ষমতা হারালো, তামিলনাড়ুতে ডিএমকের 6 দশকের আধিপত্যের ইতি ঘটিয়ে ক্ষমতায় এলো এক নতুন মুখ, অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা সি জোসেফ বিজয়। আর সেখান থেকেই শুরু হচ্ছে ভারতের বিরোধী রাজনীতির নতুন অধ্যায়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, স্ট্যালিনের পতনের পর, মমতার দুর্বলতার পর ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের ফিরে যেতে হবে তামিলনাড়ুর নির্বাচনী ফলাফলের দিকে। বহু দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকে এর মধ্যে ঘুরপাক খাওয়া রাজনীতিতে আচমকা ঝড় তুলে দিয়েছে টিভিকে। সিনেমার পর্দার সুপারস্টার বিজয় যখন রাজনীতিতে নামেন, তখন অনেকেই এটাকে শুধু তারকা খ্যাতির প্রভাব বলে মনে করেছিলেন। কিন্তু ভোটের ফলাফল দেখিয়ে দিল বিষয়টা তার চেয়ে অনেক বড়। টিভিকে শুধু ভালো ফল করেননি, তারা রাজ্যের ক্ষমতাই দখল করে ফেললেন আর ডিএমকে এর মতো শক্তিশালী দলকে সরিয়ে দিয়েছে ক্ষমতার থেকে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়, কারণ বিজয় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কংগ্রেস। নির্বাচনের পর কংগ্রেস তাদের সমর্থন ঘোষণা করে। শুধু তাই নয়, রাহুল গান্ধী নিজে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি নিছক সৌজন্য ছিল না, বরং অনেকের মতে সেটি ছিল একটি রাজনৈতিক বার্তা। প্রশ্ন উঠছে, কি সেই বার্তা? অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুল গান্ধী বুঝতেই পেরেছেন যে বিরোধী রাজনীতির পুরনো সমীকরণ ভেঙে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে, স্ট্যালিন ক্ষমতা হারিয়েছেন, কংগ্রেস একা এখনো বিজেপির মোকাবিলা করার মতো অবস্থায় নেই। ফলে নতুন আঞ্চলিক মুখের প্রয়োজন তো ছিল, আর সেই শূন্যস্থান পূরণ করার সম্ভাব্য নাম হয়ে উঠলেন বিজয়। খেয়াল করে দেখুন তো, সরকার গঠনের সময় কংগ্রেস শুধু বাইরে থেকে সমর্থন দেয়নি, পরে বিজয়ের মন্ত্রিসভায় কংগ্রেসের প্রতিনিধিরাও জায়গা পেয়েছেন। অর্থাৎ সম্পর্কটা শুধুমাত্র নির্বাচনী সমর্থনে নয়, ক্ষমতা ভাগাভাগির পর্যায়েও পৌঁছে গেছে। এখানেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। রাহুল গান্ধী কি ধীরে ধীরে বিজয়কে ইন্ডিয়া জোটের দক্ষিণ ভারতের মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন? কারণ বাস্তবতা হলো, আজকের ভারতের রাজনীতিতে জনপ্রিয়তা একটি বড় ফ্যাক্টর, আর বিজয়ের জনপ্রিয়তা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। সিনেমা জগৎ থেকে উঠে আসা এই নেতা খুব অল্প সময়ে এমন একটা জনভিত্তি তৈরি করলেন যা বহু পুরনো রাজনৈতিক দলও করতে পারেনি। তামিলনাড়ুর তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা অসাধারণ, আর ভারতীয় রাজনীতিতে তরুণ ভোটাররাই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। এখন ভাবুন, যদি 2029 সালের আগে ইন্ডিয়া জোট নতুন নেতৃত্ব খুঁজতে চায়, তাহলে তাদের সামনে কি কি বিকল্প রয়েছে? রাহুল গান্ধী আছেন, কিন্তু কংগ্রেস এখনো সাংগঠনিক দুর্বলতার সঙ্গে লড়ছে। অখিলেশ যাদব আছেন, কিন্তু তার প্রভাব মূলত উত্তরপ্রদেশ কেন্দ্রিক। তেজস্বী যাদবও আছেন, কিন্তু তিনি তো এখনো আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ। অন্যদিকে বিজয় এমন এক নেতা যিনি রাজনৈতিকভাবে নতুন, বিতর্ক তুলনামূলক কম এবং জনপ্রিয়তার নিরিখে অনেক পুরনো নেতাকেও চ্যালেঞ্জ জানাতে পারেন।
তবে বিষয়টা এতটা সহজ নয়, কারণ বিজয় এখনো ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক নেতা নন। তিনি নিজের রাজনৈতিক পরিচয় তৈরি করতে চান। তার দল টিভিকের উত্থানের অন্যতম কারণ ছিল প্রচলিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে জন অসন্তোষ। ফলে খুব দ্রুত কোনো জাতীয় ভোটের মুখ পেয়ে গেলে তার স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেসও জানে দক্ষিণ ভারতের তাদের পুনরুজ্জীবনের জন্য শক্তিশালী মিত্র দরকার। একসময় সেই ভূমিকা পালন করতো ডিএমকে, কিন্তু ডিএমকে ক্ষমতা হারানোর পর নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তাই বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কংগ্রেসের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর এখানেই এসে পড়ে ইন্ডিয়া জোটের অস্তিত্বের প্রশ্ন, কারণ এই জোট গঠিত হয়েছিল বিজেপির বিরুদ্ধে একটি সর্বভারতীয় বিকল্প হিসেবে, কিন্তু আজ সেই জোটের প্রধান দুই স্তম্ভ তৃণমূল এবং ডিএমকে গুরুতর ধাক্কা খেয়েছে। ফলে জোটের কাঠামো নতুন করে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে। কেউ কেউ বলেছেন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করবে তিনটি নামের উপর: রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং বিজয়। রাহুল দেবেন জাতীয় মুখ, অখিলেশ ধরে রাখবেন উত্তর ভারতের বিরোধী রাজনীতি, আর বিজয় হয়ে উঠতে পারেন দক্ষিণ ভারতের নতুন শক্তি কেন্দ্র। যদি এই সমীকরণ বাস্তবায়িত হয়, তাহলে 2029 সালের আগে বিরোধী রাজনীতিতে সম্পূর্ণ নতুন এক ক্ষমতার অক্ষ তৈরি হতে পারে। এদিকে বিজেপি জোটে থেকেও আলাদা সুর। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার কি 2029 এর আগে নতুন সমীকরণের কেন্দ্রবিন্দু? ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা চলছে, তখন আরেকটি নাম বিষয় সামনে গুরুত্বপূর্ণ সমান হয়ে উঠেছে। সেটি হলো এনডিএ জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজনৈতিক অবস্থান। কারণ 2024 সালের পর থেকেই জাতীয় রাজনীতিতে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে বিজেপি যতই শক্তিশালী হোক না কেন, কেন্দ্রীয় রাজনীতিতে কিছু আঞ্চলিক নেতার গুরুত্ব আগের তুলনায় অনেকটা বেড়েছে। আর সেই তালিকার শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার। চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক জীবন দেখলে বোঝা যায় তিনি কখনো কোনো ভোটের স্থায়ী অংশীদার নন। তিনি মূলত বাস্তববাদী রাজনীতির প্রতিনিধি। একসময় তিনি এনডিএর গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, পরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন, আবার রাজনৈতিক প্রয়োজনেই জোটে ফিরেছেন। অর্থাৎ তার কাছে আদর্শের চেয়ে রাজনৈতিক স্বার্থ ও রাজ্যের উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ। ফলে জাতীয় রাজনীতিতে যদি কখনো বড় ধরনের অস্থিরতা তৈরি হয়, তাহলে চন্দ্রবাবু নাইডুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে তামিলনাড়ুতে বিজয়ের উত্থান এবং দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছেন, দক্ষিণ ভারতে কি নতুন আঞ্চলিক শক্তি সমন্বয় গড়ে উঠতে পারে? যদি ভবিষ্যতে বিজেপি ও তার শরিকদের মধ্যে দূরত্বও বাড়ে, তাহলে চন্দ্রবাবু নাইডু আবারও কি নিজের রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করবেন? যদিও বর্তমানে তিনি এনডিএর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, তবুও ভারতীয় রাজনীতির ইতিহাস বলছে চন্দ্রবাবু নাইডুকে কখনো স্থায়ীভাবে কোনো রাজনৈতিক ঘরে আটকে রাখা যায় না। অন্যদিকে নীতিশ কুমার ভারতের রাজনীতির সবচেয়ে রহস্যময় নেতাদের একজন। তিনি বহুবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন, কখনো বিজেপির সঙ্গে, কখনো বিজেপির বিরুদ্ধে, আবার কখনো বিরোধী জোটের অন্যতম মুখ হিসেবে সামনে এসেছেন। অন্যদিকে ইন্ডিয়া জোট গঠনের প্রাথমিক পর্যায়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নীতিশ কুমারকে ঘিরে জল্পনা কখনো পুরোপুরি শেষ হয় না। বিহারের রাজনীতিতে এখনো তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা একটি বড় ফ্যাক্টর। যদিও বয়স এবং উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও জাতীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা অস্বীকার করার উপায় নেই। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন 2029 সালের আগে যদি বিরোধী রাজনীতিতে বড় ধরনের পুনর্গঠন হয়, তাহলে নীতিশ কুমার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে ইন্ডিয়া জোট দুর্বল এবং নতুন নেতৃত্বের সন্ধানে। অন্যদিকে বিজেপি শক্তিশালী হলেও তাদের জোট রাজনীতির বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এমন দুই নেতা যাদের অবস্থান জাতীয় রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। কারণ সংখ্যার রাজনীতিতে অনেক সময় একটি আঞ্চলিক দলের কয়েকটি আসনই দিল্লির ক্ষমতার সমীকরণ নির্ধারণ করে দেয়। আর সেই কারণেই 2029 সালের পথে শুধু রাহুল গান্ধী, বিজয়, অখিলেশ যাদব বা তেজস্বী যাদবের দিকে তাকালেই হবে না। নজর রাখতে হবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরও। আজ তারা এনডিএর গুরুত্বপূর্ণ শরিক, কিন্তু আগামী দিনের রাজনীতি কোন দিকে মন নেবে সেই প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করতে পারে এই দুই অভিজ্ঞ নেতার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের উপর। আর তাই বলা যায় 2029 সালের লড়াই শুধু বিজেপি বনাম ইন্ডিয়া জোটের লড়াই কিন্তু নয়। এটি এমন এক রাজনৈতিক দাবার বোর্ড যেখানে কয়েকটি চাল গোটা খেলাটাই বদলে দিতে পারে। আর সেই বোর্ডের দুই অভিজ্ঞ খেলোয়াড় হলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার।
ইন্ডিয়া জোটের সংকট নিয়ে আলোচনা করতে গেলে পশ্চিমবঙ্গকে আলাদা করে বিশ্লেষণ করতেই হবে, কারণ জাতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ শুধু আরেকটি রাজ্য নয়, এটি 42টি লোকসভা আসনে একটি বিশাল রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। আর 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির 208 আসনে জয় শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়, কিন্তু বরং 2029 সালের লোকসভা নির্বাচনের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা। একটা বিষয় মনে রাখতেই হবে, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখনো পশ্চিমবঙ্গের প্রধান শক্তি ছিল। রাজ্যের অধিকাংশ লোকসভা আসন তাদের দখলে ছিল। সেই আসনগুলি ইন্ডিয়া জোটের জাতীয় শক্তির অন্যতম বড় ভিত্তি ছিল। দিল্লির বিরোধী রাজনীতির অঙ্ক কষার সময় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল একটি বড় সম্পদ, কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেই ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। কারণ বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এক নয়, কিন্তু বিধানসভায় 208টি আসনে বিজেপির জয় একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। রাজ্যের রাজনৈতিক মেরুকরণ এখন বিজেপির পক্ষে অনেকটাই ঝুঁকেছে। আর এর অর্থ হলো, যেসব লোকসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল এগিয়েছিল তার একটি বড় অংশেই 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি লিড নিতে সক্ষম হয়েছে। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় গ্রাউন্ড শিফট, অর্থাৎ ভোটারদের মনস্তত্ত্বে পরিবর্তন। আর এই পরিবর্তন যদি আগামী 3 বছর ধরে বজায় থাকে, তাহলে 2019 সালে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবচেয়ে বড় সমস্যা হলো সংগঠন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের সংগঠন মূলত প্রশাসন নির্ভর হয়ে উঠেছিল বলে বিরোধীদের অভিযোগ। ক্ষমতা হারানোর পর সেই সাংগঠনিক কাঠামো কতটা অটুট থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গের যে দল ক্ষমতা হারায় তাদের সংগঠনও দ্রুত দুর্বল হয়ে পড়ে। একসময় শক্তিশালী কংগ্রেস যেমন ভেঙে পড়েছিল, পরে বামফ্রন্টও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। এখন সেই চ্যালেঞ্জের সামনে তৃণমূল। অন্যদিকে বিজেপির জন্য পরিস্থিতি অনেকটাই অনুকূল, কারণ তারা এখন শুধু বিরোধী দলের নয়, রাজ্যের শাসক দল। ফলে প্রশাসনিক অভিজ্ঞতা, উন্নয়নের বয়ান এবং কেন্দ্রীয় সরকারের সমর্থন সবকিছু একসঙ্গে ব্যবহার করার সুযোগ পাবে। যদি বিজেপি আগামী 3 বছরে বাংলায় একটি স্থিতিশীল সরকার চালাতে পারে, তাহলে 2029 সালের আগে তাদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী হতে পারে। আর এখানেই ইন্ডিয়া জোটের জন্য বিপদের ঘন্টা বেজে উঠছে, কারণ পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূলের শক্তি কমে গেলে তার সরাসরি প্রভাব পড়বে জাতীয় স্তরে। একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হিসেবে দেখা হতো, ক্ষমতা হারানোর পর তার রাজনৈতিক প্রভাব স্বাভাবিকভাবে সীমিত হবে। সংসদে তৃণমূলের আসন কমে গেলে ইন্ডিয়া জোটের কণ্ঠস্বর দুর্বল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনস্তাত্ত্বিক প্রভাব। 2021 সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু 2026 সালে যদি তারা 208টি আসন জিতে সরকার গঠন করে থাকে, তাহলে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটি বিশ্বাস তৈরি হবে যে বাংলাও এখন তাদের শক্ত ঘাঁটি। এই আত্মবিশ্বাস 2029 সালের নির্বাচনী প্রচারে বড় ভূমিকা নিতে পারে। অন্যদিকে তৃণমূলের সামনে দ্বৈত সংকট, একদিকে হারানো জনসমর্থন ফিরে পাওয়ার লড়াই, অন্যদিকে দলের ভেতরে সম্ভাব্য অসন্তোষ ও নেতৃত্বের প্রশ্ন। কারণ ক্ষমতায় থাকাকালীন যে ঐক্য দেখা যায়, ক্ষমতা হারানোর পরে তা অনেক সময় বজায় থাকে না। তবে তৃণমূলকে পুরোপুরি খারিজ করাও ভুল হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটি বড় নাম, তার ব্যক্তিগত ভোট ব্যাংক এবং রাজনৈতিক লড়াকু ভাবমূর্তি এখনো অনেক ভোটারের কাছে আকর্ষণীয়। ফলে 2029 সালের আগে তৃণমূল পুনর্গঠনের চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পুনরুত্থান কতটা সফল হবে সেটাই দেখার বিষয়। জাতীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং তৃণমূলের দুর্বলতা ইন্ডিয়া জোটের জন্য দ্বিগুণ ধাক্কা। কারণ একই সময় তামিলনাড়ুতে ডিএমকের পতনও ঘটেছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের দুই প্রধান আঞ্চলিক স্তম্ভই সংকটে। একদিকে স্ট্যালিন ক্ষমতায় হারিয়েছেন, অন্যদিকে ক্ষমতার রাজনৈতিক প্রভাব কমেছে। ফলে বিরোধী শিবিরের নেতৃত্বের প্রশ্ন আরও জটিল হয়ে উঠেছে। আর এই কারণেই 2029 সালের লোকসভা নির্বাচন যতটাই এগিয়ে আসবে, ততই একটি প্রশ্ন জোরালো হবে, বিজেপি কি পশ্চিমবঙ্গে বিধানসভা জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লোকসভাতেও বড় সাফল্য পাবে, নাকি তৃণমূল আবার ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করবে যে বিধানসভা এবং লোকসভার ভোট এক নয়? এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতে গর্ভে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পশ্চিমবঙ্গের 42টি আসন এখন শুধু একটি রাজ্যের রাজনৈতিক লড়াই নয়, এটি 2029 সালের দিল্লির ক্ষমতার সমীকরণ নির্ধারণকারী অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র। আর তাই তৃণমূলের দুর্বলতা এবং বিজেপির শক্তি বৃদ্ধি শুধু বাংলার ঘটনা নয়, এটি ইন্ডিয়া জোটের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে বিজেপিও বসে থাকবে না। পশ্চিমবঙ্গের সাফল্য এবং তামিলনাড়ুতে ডিএমকের পতনের পর বিজেপি নিশ্চয়ই এই বার্তা দিতে চাইবে যে বিরোধীদের তথাকথিত অজেয় দুর্গগুলো ভেঙে পড়েছে। ফলে আগামী কয়েক বছর শুধু সরকার বনাম বিরোধীর লড়াই হবে না, বরং বিরোধী শিবিরের ভেতরেও নেতৃত্বের লড়াই চলবে এবং সেই লড়াইয়ের কেন্দ্রে বারবার উঠে আসবে একটি নাম, টিভিকে বিজয়।
যে মানুষটি কয়েক বছর আগেও ছিলেন শুধুমাত্র একজন সুপারস্টার অভিনেতা, আজ তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। কাল কি তিনি জাতীয় বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো সময়ের গর্ভে লুকিয়ে আছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, স্টালিনের পতনের পরে তামিলনাড়ুর রাজনীতি শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর সেই কেন্দ্রবিন্দুতেই দাঁড়িয়ে আছেন একজন মানুষ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরন জোসেফ বিজয়। আজকের আলোচনা শেষে আপনাদের জন্য 5টি প্রশ্ন রেখে যেতে চাই, কারণ আমরা তো প্রশ্ন করি, আমরা উত্তরও খুঁজি। নাম্বার 1, যে প্রশ্ন আপনাদের সামনে রাখছি আমরা, ডিএমকের পতনের পর বিজয় কি দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী বিরোধী মুখ হয়ে উঠতে পারেন? নাম্বার 2, রাহুল গান্ধী ও বিজয়ের ঘনিষ্ঠতা কি ভবিষ্যতে নতুন জাতীয় রাজনৈতিক জোটের ইঙ্গিত? নাম্বার 3, ইন্ডিয়া জোটের পরবর্তী বড় মুখ কে, রাহুল গান্ধী নাকি অখিলেশ যাদব নাকি বিজয়? নাম্বার 4, তামিলনাড়ুর সাফল্য কি বিজয়কে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নেওয়ার আত্মবিশ্বাস দেবে? নাম্বার 5, 2029 সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কে ছুড়ে দিতে পারবেন বলে আপনি মনে করছেন? কমেন্টে কিন্তু অবশ্যই আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।